আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দিনাজপুর বোর্ড 2025 এর কোশ্চেন আলোচনা করব। তো একাদশ অধ্যায়ে দিনাজপুর বোর্ড 2025 একটা কোশ্চেন আসছিল। দেখো আমরা কোশ্চেনের একটা উদ্দীপকটা একটা পড়ি। এখানে একটা ঘটনা আছে, দেখো দুইটা ঘটনা আছে। কয়টা? দুইটা ঘটনা আছে। বলতেছে ঘটনা এক, যে জনাব নাবিল পড়াশোনা শেষ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে ছাগল গরুর একটি বৃহৎ খামার গড়ে তোলেন। সেই খামারে তার গ্রাম সহ আশেপাশের গ্রামের লোক কর্মের সুযোগ পায়। এতে অত্র এলাকার মানুষের জীবনযাত্রার মান কি পায়? বৃদ্ধি পায়। ঘটনা দুয়ে বলতেছে যে জনাব নাফিস পড়াশোনা শেষ করে দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় কর্মরত আছেন। তিনি প্রতি মাসে যে আয় করেন তার বেশিরভাগ অর্থ মা বাবা ও ভাই বোনদের দেশে পাঠান। এখন দেখো এই যে তার আয়টা কোন শ্রেণীর মানুষের মধ্যে পড়বে, এমন একটা প্রশ্ন থাকতে পারে। দেখো মনে করো যে তুমি বাংলাদেশের নাগরিক, তুমি বাংলাদেশের নাগরিক, তুমি অস্ট্রেলিয়ায় গেছো। তাহলে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করার পর দীর্ঘদিন কর্মরত অবস্থায় পরে তুমি নিজের দেশে টাকা পাঠাচ্ছ। তাহলে এই যে এই টাকাটা কোন আয়ের মধ্যে যাবে? এটা হচ্ছে মোট জাতীয় আয়ের মধ্যে যাবে। কোন আয়ের মধ্যে যাবে? মোট জাতীয় আয়। আচ্ছা, মোট জাতীয় আয়ের মধ্যে কেন? দেখো বললাম যে মোট জাতীয় আয় বলতে বোঝাইতেছে কোন দেশের নাগরিকদের গড় আয়কে, দেখো সরি, যে কোন দেশের নাগরিকদের বলতেছে, দেখো যে দেশীয় নাগরিকদের আর্থিক মূল্যের সমষ্টিকে বলতেছে আমরা মোট জাতীয় আয়। এখন দেশীয় নাগরিক দেশের ভিতরেও থাকতে পারে, দেশের বাইরেও থাকতে পারে, কিন্তু সে নাগরিক। দেখো এই নাগরিকদের মোট আয়কে আমরা বলতেছি কি? মোট জাতীয় আয়। তারপরে বলতেছে এখন ক নম্বর, যে অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে? কি অর্থনৈতিক প্রবৃদ্ধির কাকে বলে? এরপরে খ নম্বর, অর্থনীতিতে বন্টন বলতে কি বোঝায়? এরপরে গ নম্বর প্রশ্নটা, যে ঘটনা দুই নাফিজের পাঠানো টাকা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কিভাবে সম্পৃক্ত? তাহলে কি জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কিভাবে সম্পৃক্ত ব্যাখ্যা করতে বলতেছে। এরপর ঘ নম্বর কোশ্চেনটা বলতেছে যে বর্তমানে বেকারত্বের যুগে আমাদের মতো দেশের জনাব নাবিলের কর্মকাণ্ড অর্থনীতির জন্য ইতিবাচক বিশ্লেষণ করো। আচ্ছা, প্রথমত ক নম্বরটা দেখি, যে কোন দেশের জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে? কি জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হারকে? তাহলে জাতীয় আয় বলতে কি বোঝাইতেছে? জিএনআই। কি জিএনআই? তাহলে আমরা বলতেছি জিএনআই এর বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। তাহলে কি কোন দেশের জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। এখন দেখো এই হারটা ইতিবাচক হতে হবে। কি বললাম? এই যে বাড়তেছে, যে বার্ষিক বৃদ্ধি হচ্ছে, এ ইতিবাচক হতে হবে। এখন মনে করো যে 20-21 অর্থ বছরে যা ছিল তার থেকে 22-23 অর্থ বছর, কত 22-23 অর্থ বছরে মনে করো যে 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে সেখানে আমরা বলতেছি সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। তাহলে কি বলতেছে? সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, তো এটা বলতেছে। এরপরে খ নম্বর কোশ্চেনটা কি বলছিল, যে অর্থনীতিতে বন্টন বলতে কি বোঝায়? আচ্ছা, বন্টন বলতে কি বোঝায়? বলতেছে খ নম্বর, যে অর্থনীতিতে বন্টন বলতে সমাজে উৎপাদিত সম্পদ, আয়, পণ্য ও সেবাকে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠীর মধ্যে ভাগ করে দেওয়ার প্রক্রিয়াকে বোঝায়। যেমন উৎপাদনে ব্যবহৃত ভূমি মালিকের কি পাওনা খাজনা, শ্রমিককে মজুরি, মূলধনের মালিককে সুদ এবং সংগঠনকে মুনাফা দেওয়ার প্রক্রিয়া হলো কি বন্টন। কি বলতেছে? দেখো উৎপাদনে ব্যবহৃত ভূমির মালিক কি পেয়ে থাকে? ভূমির মালিক পেয়ে থাকে খাজনা, শ্রমিক পেয়ে থাকে কি? শ্রমিক পেয়ে থাকে মজুরি, এবং মূলধনের মালিক পেয়ে থাকে সুদ, এবং সংগঠন পেয়ে থাকে মুনাফা। তো প্রত্যেকজনকে তার প্রাপ্যটা বুঝে দেওয়াই, দেখো দেয়া হলো কি বন্টন বলতেছে। কি বলতেছে? বন্টন বলতেছে। এরপরে গ নম্বর কোশ্চেনটা কি ছিল, যে ঘটনা দুয়ে নাফিজের পাঠানো টাকা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কিভাবে সম্পৃক্ত? মূলত এই নাফিজ কি অস্ট্রেলিয়ায় থাকে, দেশীয় নাগরিক, কিন্তু অস্ট্রেলিয়ায় থাকছে। তো অস্ট্রেলিয়া থেকে সে তার নিজের পরিবারের জন্য টাকা পাঠাইছে। এখন এই টাকা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কিভাবে সম্পৃক্ত ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথমত বলতেছে যে ঘটনা দুয়ে নাফিজের পাঠানো টাকা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে সম্পৃক্ত কোন নির্দিষ্ট সময়ে। কি বলতেছে? কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত এক অর্থ বছরে। এই নির্দিষ্ট সময় বলতে সাধারণত এক অর্থ বছর বোঝাইতেছে, এক বছর। কোন দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয়। কি বলতেছে? কোন দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। কি জিএনআই বলা হয়। কি বলা হয়? মোট জাতীয় আয়। এখন দেশীয় নাগরিকগণ, কি দেশের নাগরিক বলতেছে, দেখো দেশের নাগরিকগণ বলতেছে। এখন দেশের নাগরিকগণ কি দেশের ভিতরেও থাকতে পারে, দেশের বাহিরেও থাকতে পারে। কি বললাম? দেশের ভিতরেও থাকতে পারে, দেশের বাহিরেও থাকতে পারে। দেশের অভ্যন্তরে উৎপাদিত আয়ের পাশাপাশি কি দেশের অভ্যন্তরে
আয়ের পাশাপাশি বিদেশে কর্মরত নাগরিকদের পাঠানো রেমিটেন্স সহ সব ধরনের আয় যুক্ত থাকে এবং বিদেশি নাগরিক বা বিদেশি প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত আয় বাদ দিতে হয়। কি কর্তৃক উৎপাদিত আয় কি দিতে হয়? বাদ দিতে হয়। এখন দেখো এই জিএনআই এর ক্ষেত্রে আমরা বলতেছি যে গ্রোস ন্যাশনাল ইনকাম জাস্ট মানে কি দেশ মানে নাগরিকদের, মনে করো যে বাংলাদেশের জিএনআই নির্ণয় করব, সেক্ষেত্রে শুধু বাংলাদেশের নাগরিকদের আয় নির্ণয় করব আমরা। কি বাংলাদেশের নাগরিকদের আয়। এখন দেখো বাংলাদেশের ভিতরে অনেক বিদেশি প্রতিষ্ঠান আছে, বিদেশি নাগরিক আছে, তাহলে এই বিদেশি প্রতিষ্ঠান এবং বিদেশি নাগরিক বলতে বোঝাইতেছি অন্য দেশের নাগরিক যখন আমাদের দেশে অবস্থান করতেছে সেটাকে আমরা বলতেছি কি বিদেশি নাগরিক। ঠিক আছে, তো এই বিদেশি নাগরিক এবং বিদেশি প্রতিষ্ঠানের আয় কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমরা মোট জাতীয় আয় কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। তাহলে উদ্দীপকে ঘটনা 2-এ নাফিজ যেহেতু বাংলাদেশি নাগরিক কিন্তু অস্ট্রেলিয়ায় কর্মরত, তাই মোট জাতীয় আয় নির্ণয় করতে গেলে নাফিজের পাঠানো টাকাকে সংযুক্ত করতে হবে। কি করতে হবে? সংযুক্ত করতে হবে এবং এদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের মোট আয় বা সেবাকে বাদ দিতে হবে। তাহলে মোট জাতীয় আয় পরিমাপ করা যাবে। তাহলে কি করা যাবে? মোট জাতীয় আয় পরিমাপ করা যাবে। সুতরাং বলা যায় নাফিজের টাকা, দেখো নাফিজের পাঠানো টাকা মোট জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে সংযুক্ত হবে। তাহলে কি হবে? নাফিজের টাকা, নাফিজ অস্ট্রেলিয়া থেকে যে টাকা পাঠাচ্ছে তাহলে মোট জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কি হবে? সংযুক্ত হবে। এরপরে ঘ নম্বর কোশ্চেনটা এমন ছিল যে উদ্দীপকে হচ্ছে দেখো উদ্দীপকে বলতেছে বর্তমান বেকারত্ব যুগে আমাদের মতো জনাব নাবিলের কর্মকাণ্ড অর্থনীতির জন্য ইতিবাচক বিশ্লেষণ করো। তো উদ্দীপকের ঘটনা 1-এর যে নাবিল, এই নাবিল হচ্ছে কি করছে? দেখো ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ঋণ নেওয়ার পরে কি করেছে? ছাগল গরুর একটি বৃহৎ খামার গড়ে তুলছে। তাহলে এই যে কর্মকাণ্ডটা, নাবিলের যে কর্মকাণ্ড অর্থনীতির জন্য ইতিবাচক বিশ্লেষণ করো। ইতিবাচক মানে কি? ভালো, তাই না? এখন এটা বিশ্লেষণ করতে বলতেছে। তো প্রথমত বর্তমান বেকারত্বের যুগে আমাদের মতো দেশে জনাব নাবিলের কর্মকাণ্ড অর্থনীতির জন্য কি ইতিবাচক। প্রথমত একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান প্রতিবন্ধক হলো জনসংখ্যাধিক্য। তাহলে দেখো একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রথম প্রতিবন্ধক হলো কি? জনসংখ্যাধিক্য, মানে কি? অতিরিক্ত জনসংখ্যা। মনে করো যে একটা দেশের কর্মক্ষম ব্যক্তি, আচ্ছা একটা দেশের মনে করো যে কত কোটি? 10 কোটি জনসংখ্যা আছে। কত কোটি? 10 কোটি জনসংখ্যা। এখন এই 10 কোটি জনসংখ্যার মধ্যে কর্মক্ষম ব্যক্তি, কর্মক্ষম বলতে যে মনে করো যে যারা ইনকাম করে, মনে করো যে বিভিন্নভাবে কি আয় রোজগার করে, বেকারত্ব না, এদের মধ্যে হচ্ছে এটা হচ্ছে 5 কোটি। কত কোটি? 5 কোটি। আর এই 5 কোটি মানুষ হচ্ছে কি? এই 5 কোটি মানুষ হচ্ছে বেকার। বাকি 5 কোটি মানুষ হচ্ছে কি? বেকার। কিন্তু একটা দেশের যখন আমরা হচ্ছে মাথাপিছু আয় নির্ণয় করব, কিন্তু তখন তো আমরা কি এই 5 কোটি মানুষের মাথাপিছু আয় নির্ণয় করব না, তখন কি এই 10 কোটি মানুষের মাথাপিছু আয় নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে দেখবা যে মানুষের মাথাপিছু আয়টা কি হয়ে যাবে? কমে যাবে। কিন্তু কি এই 5 কোটি মানুষই তো ইনকাম করতেছে, কিন্তু তারা ওই 5 কোটি মানুষ তো ইনকাম করতেছে না। সেক্ষেত্রে প্রধান যে প্রতিবন্ধক, সেই প্রতিবন্ধকটা হলো কি? জনসংখ্যাধিক্য। তাহলে কি এই যে জনসংখ্যাধিক্য, অতিরিক্ত জনসংখ্যার কারণে দেখা যাচ্ছে যে অনেক নাগরিক কি অনেক মানুষ হচ্ছে কি তার হচ্ছে কি যে আসল লক্ষ্যে পৌঁছাতে পারতেছে না, মনে করো যে চাকরি বাকরি হচ্ছে না। এখন এবং এর থেকে সৃষ্ট নানান সমস্যা, তাহলে দেখো জনসংখ্যা দিক থেকে বিভিন্ন নানান সমস্যা সৃষ্টি হয়। জনসংখ্যা দিকের কারণে দেশে কর্মসংস্থান থেকে শুরু করে সকল ক্ষেত্রে চাপ মোকাবেলা করতে হয়। সকল ক্ষেত্রে কি করতে হয়? চাপ মোকাবেলা করতে হয়। শ্রমশক্তির একটি বড় অংশ বেকার বা অর্ধবেকার। শ্রমশক্তির একটা বড় অংশ বেকার বা অর্ধবেকার। এর ফলে কি হচ্ছে? মাথাপিছু আয় কম হয়। দেখো জনসংখ্যা বেশি হলে মাথাপিছু আয় কম হয়। দেখো এখানে যদি আমরা এমন হতো যে 5 কোটি জনসংখ্যা মানুষ, 5 কোটি মানুষই কি ইনকাম করতেছে, তাহলে তাদের দেশের মাথাপিছু আয়টা বেড়ে যেত, তাহলে কি উন্নত হতো। কিন্তু এখানে 10 কোটি জনসংখ্যা মনে করো, কিন্তু 5 কোটি ইনকাম করতেছে আর 5 কোটি বেকার, তাহলে মাথাপিছু আয় তো কমে গেছে। সঞ্চয় এবং বিনিময়ের হার হচ্ছে কি? নিম্ন। দেখো সঞ্চয় এবং বিনিয়োগের হার নিম্ন। সঞ্চয় বলতে কি বোঝাইতেছে? মনে করো যে 1 বছরে তোমার ইনকাম $1200 থেকে তুমি খরচ করছো মনে করো $500, বাকি যে $700 তুমি কি করছো? সঞ্চয় করতেছো। কিন্তু এমন বুঝাইতেছে, এমন পর্যায়ে আছে দেশটা, মনে করো যে দিন আনে দিন খায়,
একদিন $1 করে, একদিনে এসে কি একদিনে মনে করো যে $5 ইনকাম করতেছে, ওই $5 শেষ হয়ে যাচ্ছে, সেখানে কি সঞ্চয় থাকতেছে না। আর সঞ্চয় যদি না করতে পারো সেখান থেকে তুমি বিনিয়োগ করতে পারবে না। তাহলে বিনিয়োগ করার জন্য তো অর্থ প্রয়োজন, আর অর্থের জন্য আমাদের কি করতে হবে, সঞ্চয় করতে হবে। তাহলে কি সঞ্চয় করতে পারতেছে না, তাহলে কি বিনিয়োগ তো পরের বিষয়, তাহলে কি বিনিয়োগের হার নিম্ন, ফলে নতুন শিল্প স্থাপনের হারও কম। আবার বেকারত্বের অনেক সামাজিক সমস্যা জন্ম দেয়। কি বেকারত্ব অনেক সামাজিক সমস্যা কি করে দেয়, জন্ম দেয়। বেকার কিশোর ও তরুণেরা কি করে, কিশোর অপরাধে জড়িয়ে পড়ে। দেখা যায় যে যেখানে জনসংখ্যা দুঃখ বেশি সেখানে বেকার কিশোর এবং তরুণেরা কিশোর অপরাধে জড়িত হয়। এতে সমাজ জীবন পর্যদস্ত হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে পড়ে। সর্বোপরি যা দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। তাহলে দেখো যে একটা দেশের জনসংখ্যা দীর্ঘ হলে কত ধরনের সমস্যা হয়। এক্ষেত্রে বলতেছে দেখো যে সর্বোপরি দেশের অর্থনীতি নেতিবাচক হয়। তো এরকম ক্ষেত্রে জনাব নাবিল নিজেই উদ্যোক্তা হয়ে অর্থনীতিতে ভূমিকা রাখছেন। তিনি বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার নির্মাণের মাধ্যমে নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যের কর্মের সুযোগ করে দিয়েছেন। কি করে দিয়েছেন, অন্যের সুযোগ কর্ম দিয়েছেন। তিনি বেকারদের উদ্যোক্তা হওয়ার উদ্বুদ্ধ করেন। তিনি বেকারদের কি করেন, বেকারদের দেখো উদ্যোক্তা হওয়ার কি করেন, উদ্বুদ্ধ করেন। তাই বলা যায় বর্তমান বেকারত্বের যুগে জনাব নাবিলের কর্মকাণ্ড অর্থনীতির জন্য কি ইতিবাচক। তো এই মাধ্যমে আমরা কি এই বোর্ড সিকিউটা শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।